আমি কোনো কাপুরুষকে বিয়ে করব না যে দিনের আলোয় লুকিয়ে থাকে আর রাতে বের হয়। পরিবারের সামনে যে টু শব্দ করতে পারে না। সবার গুড বয় থাকার জন্য সে প্রকাশ্যে না লুকিয়েই বিয়ে করে। ঠাস করে একটা চট দিল এরিস এরিতার গালে। 5 আঙ্গুলের মাঝে 3 আঙ্গুলের ছাপ পড়ে গেল। চর খেয়ে এরিতা স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। এরিস এই অবস্থায় এরিতাকে টেনে নিয়ে আবার চেয়ারে বসালো। কাজী ততক্ষণে এদের কাণ্ড কারখানা দেখছিল। এরিসের ধমক খেয়ে নিচে তাকিয়ে আবার কাজ শুরু করলো। তুই বিয়ে করবি আর তোর 14 গোষ্ঠীও করবে। কাপুরুষ কত প্রকার কি আজ বোঝাবো। ভেবেছিলাম আজ রেজিস্ট্রি করব শুধু, কিন্তু ডিসিশন চেঞ্জ। বিয়ে প্লাস বাসর সব হবে, নো ডিসকাউন্ট। রাগে হিসিয়ে বলল এরিস। এরিতা এবার কান্না শুরু করলো। ভাইয়া, আম্মু আমাকে মেরে ফেলবে বিয়ে করলে। আর বিয়ে না করলে আমি মেরে ফেলবো। বোরখা পরে কেউ বিয়ে করে? কেমন ফকিনি হয়ে আছি। তুই নিজেই তো বলেছিস নিজ বিয়েতে বোরকা পরবি। ধন্যবাদ দে, আমি তোর ইচ্ছা পূরণ করেছি। তখন হন্তদন্ত হয়ে এজাজ প্রবেশ করলো, হাতে 2টো গাঁদা ফুলের মালা। ব্রো, এই গাধা ছাড়া একটা খোঁড়াও পেলাম না। আই এম এক্সট্রিমলি সরি। এরিতার দিকে তাকে আটকে উঠল এজাজ। এ কি, তোর গালে কি হয়েছে ব্রো? তুই কি বিয়ের আগে নারী নির্যাতন শুরু করেছিস? এরিতা কোনো কথা বলছে না, নিচের দিকে তাকে চোখের পানি ফেলছে। কাজী বলল, আরো সাক্ষী লাগবে, একজন উকিল বাপ লাগবে। এজাজ বলল, সবাই আসছে, আর একটু অপেক্ষা করুন। 3 জন পুরুষ আর 1 জন মহিলা এসে হাজির হলো কাজী অফিসে। এরিসে কাজীকে নির্দেশ দিল কাজ শুরু করার। সাইন করার সময় এরিসে ফটাফট সাইন করে দিল, কিন্তু এরিতা কলম ধরবেই না। সে অনবরত বসেই আছে নিচু হয়ে। কাজী আর এজাজ বারবার বলছে, কিন্তু সে নিশ্চুপ। মাথায় কেউ হাত রেখে বলল, আম্মু সাইন করে দাও। ফট করে এরিতা মাথা তুলে দেখে রায়হান দাঁড়িয়ে, পাশে রাজু আর হাফেজা বেগম, সবার পেছনে রাসেল। সবাই হাসি মুখে অপেক্ষা করছে। অবিশ্বাস ও চাহনি দিয়ে এরিতা তাদের দেখছে। আম্মু সাইন করে দাও, আমরা সবাই রাজি, বাকি কথা পরে বলছি। রাজু সাইড হাক করে বলল। হাফেজা বেগম অকুল হয়ে তাকিয়ে যেন বিরাট কিছু একটা প্রাপ্তি হচ্ছে। আব্বু, আম্মু যে খুব কষ্ট পাবে। আম্মুকে আমি কিভাবে কষ্ট দিই? পাবে না, তোমার আম্মু তোমার কষ্টেই কষ্ট পায়। আর অপেক্ষা করা যাবে না, তোমাদের পর আরো লম্বা সিরিয়াল পড়ে গেছে, দেখো। বলে পেছনের বারান্দায় ইশারা করলেন। এরিতা যেন একটু সহজ হলো, তবুও সময় নিচ্ছে। কাপা কাপা হাতে কলম তুলে নিল। কলমকে চেপে এমনভাবে ধরে রেখেছে যেন সেটা না ভাঙ্গা পর্যন্ত থামবে না। এজাজ এরিসকে বলল, ব্রো, এখনো সময় আছে, পালাতে পারিস। এই মাইয়া হেব্বি জেদি, তোর জিন্দেগি তামা করে দেবে। জেদিদের ভাগে আনাতে অন্যরকম একটা মজা আছে। জীবন এত সহজ হলে এক জীবনের মোহ কাটতে চাইবে না। এমন জেদি বউ হবে, আত্মসম্মান এত বেশি হবে যে হৃদয়ের অনুভূতি যার কাছে ফিকে। দ্যাটস ওয়াই আই লাভ হার মোস্ট অ্যান্ড আই লাভ দ্য ওয়ে শি লাভ মি। রাসেল উকিল পিতা হলো। তারপর অনেক ধানাই পানাই করে এরিতা বিসমিল্লা বলে সাইন করে দিল। চোখ আজ ফারাক্কা বাঁধের গেটে সব খুলে দিয়েছে। না খুশি হতে পারছে, না কষ্টও লাগছে। সুখ আর দুঃখের মাঝামাঝি ঝুলে আছে এরিতা। এরিস চেয়ারে শরীর এলিয়ে দিয়ে নিজের লিগ্যাল ওয়াইফকে দেখছে। তখনকার থাপ্পড়ের জন্য গালটা লাল হয়ে আছে। হাত মুষ্টিবদ্ধ করলো শক্ত করে। পরে আদর করে সব ঠিক করে দিবে। মস্তিষ্ক আর হৃদয়ে শীতল শিরশির কিছু একটা অনুভব হচ্ছে, যা মেরুদণ্ড দিয়ে বয়ে চলছে মনে হচ্ছে। ধর্মমতে আলহামদুলিল্লাহ বলে বিয়ে পড়ানো হলো। এজাজ গাঁদা ফুলের মালা এগিয়ে দিল। এরিস আর এরিতা একসাথে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো, যেটার মানে হচ্ছে এই গরুর মালা আমরা পরব না, চাল হাট। এরিস এরিতা কদমুচি করার জন্য গেলে হাফেজা বেগম মানা করলেন। এভাবে সালাম করা জায়েজ নাই, তাই কলাকুলি করলেন। রায়হান আর রাজু 2 ভাই শক্ত করে কলাকুলিতে ব্যস্ত। তারপর বেয়াই, খুব তো ভাব দেখিয়েছো, মেয়ে বিয়ে দিবে না, এবার কেমন হলো? রাজু টিটকিরি করে বলল। রায়হান হো হো করে হেসে দিল। ভাই প্লিজ বেয়াই বলো না, ঘরের 2 টাইগ্রেস যদি বুঝে যায় তাহলে কুরুক্ষেত্র হয়ে যাবে। তাদের মৌন যুদ্ধ আগে থামাতে হবে।
এরিতা কিছু বুঝতে পারছে না। এদের দেখে মনে হচ্ছে সব সেট আপ দেওয়া, সবাই সব জানে শুধু সে ছাড়া। হাফেজা বেগম এরিতাকে জড়িয়ে ধরলেন। এবার এরিতা হেসকি সহ কান্না শুরু করলো। এজাজ গিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভাবি, আমি আপনাকে সালাম করব না আপনি আমাকে করবেন? বলে নিজের এক পা এরিতার হাতের কাছে উঠিয়ে দিল। এরিস এগিয়ে এসে বলল, দেখি কোন পায়ে সালাম লাগবে। নো নো ব্রো, তুমি গুরুজন, তোমার সালাম লাগবে না। এরিসের কানে কানে বলল। বাসর কিভাবে করবি ব্রো, নাকি আরো 15 বছর পর? বলে হো হো করে হাসা শুরু করলো। দেয়ার ইজ নো ওয়ার্ড ফর ওয়েটিং। বলে চোখ মারল এরিস। এজাজ হকচকিয়ে গেল। তার ভাই দেখি হেব্বি ফাস্ট। রায়হান এরিতাকে নিয়ে বাসায় ফিরল। একটু পর এরিস আর এজাজ ফিরল। ঘণ্টাখানেক পর রাজু, আয়শা, হাফেজা বেগম, বানুকে নিয়ে ফিরল। এরিতা এসেই ঘরে দৌড় দিয়েছে। কারোর ডাকি সারা শব্দ করেনি। আয়শার ডাকেনি, ভেবেছে সারা রাত জেগেছে, এখন একটু রেস্ট নিক। দুপুর পার হয়ে গেলেও যখন বের হলো না, তখন আয়শা রাগারাগি শুরু করলো। হাফেজা বেগম আয়শাকে সরে যেতে বলে নিজে এসে ডাকলেন। তাকে কিছু দেওয়ার আছে, তাই বিশেষ দরকারে রুমে যেতে বললেন। তাই বাধ্য হয়ে এরিতা বিছানা থেকে উঠে শাওয়ার নিয়ে বের হলো। গোসল করে বেশ ভালো লাগছে। হাফেজা বেগম খাটে বসে আছে, সামনে সেই আলমারির উপরে রাখা এরিসদের দেওয়া লাগেজ। হাফেজা বেগমের রুমের বারান্দায় এরিস দাঁড়িয়ে। পর্দার জন্য ভেতর থেকে দেখা না গেলেও বাহির থেকে দেখা যাচ্ছে। সাদা আর ব্লু মিশ্রণ একটা সালোয়ার কামিজ পরেছে। ভেজা চুল ছড়িয়ে আছে পিঠময়। খুব কাছে যেয়ে দেখার ইচ্ছে হলো গালের লাল আভাটা এখনো আছে কিনা। এরিতাকে হাফেজা বেগম ইশারায় বসতে বলল। লাগেজ খুলে একটা জুয়েলারির বক্স বের করলেন। সেখান থেকে ছোট একটা বক্স এরিতার হাতে দিলেন। এরিতা নির্লিপ্তভাবে সেটা হাতে নিয়ে খুলে ফেলল। জল জল করছে একটা ডায়মন্ডের নোজপিন। এরিতা বক্সটা বন্ধ করে হাফেজা বেগমের দিকে তাকালো। ও কি স্বর্ণ তোমারে কি হাতে রাখার জন্য দিছি ওইটা? নাকে পড়ো। বিবাহিত মেয়েদের নাক খালি রাখা লাগে না, জামাইয়ের অমঙ্গল হয়। কোনো বস্তু দিয়ে কল্যাণ অকল্যাণ বিচার করা ঠিক না দাদি। কারো মঙ্গল অমঙ্গল কোনো জড় বস্তুর উপর নির্ভর করে না। আর এটা আমি পড়লে আম্মুর হাজার খানিক প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। আমি সেটা দেখবনি। কমো আমারে তো দাদু কিনে দিছিল, কখনো পড়ি নাই, তোর জন্য থুইছি। আমতা আমতা করে এরিতা নোজপিন হাতে নিল। হাফেজা বেগমের রুমে কোনো মিরর নেই, তাই উঠে নিজ রুমে যাচ্ছিল, তখন বারান্দা থেকে এরিস বের হয়ে হাত থেকে নোজপিন নিয়ে নিজেই পরিয়ে দিল। এক লহমা কেটে গেলেও যখন সামনে থেকে সরছে না, তখন এরিতা মুখ তুলে তাকালো আর দেখতে পেল এরিসের ঘোর লাগা চাহনি। সাথে সাথেই মাথা নত করে ফেলল। তাকাবো না এই ফেরের বাজ লোকের দিকে। বদের বদ, এতগুলা মানুষের সামনে থাপ্পড় দিয়ে এখানে এসে আদর দেখানো হচ্ছে। রাখ তোর আদর। গালি দেওয়া শেষ। নোজপিনের এই ছোট্ট অংশ কি করে, এটা কিভাবে আটকায় আমি জানি না। নোজপিনের কুশটা হাতে নিয়ে এরিস বলল। এরিসের হাত থেকে নোজকুনটা নিয়ে বের হতে যাবে, এরিস হাত পেছনে টেনে ধরল। দাদি চোখ বন্ধ করবা নাকি যা করব দেখবা? অট্ট হাসি দিয়ে ঘুরে বসলেন হাফেজা বেগম। তুইটা দেখি তোর দাদুর মতন রে। হেরও কিন্তু লাজ লজ্জা ছিল না। পুরুষের লাজ লজ্জা যত কম, বংশধর আসতে সময় তত কম লাগে। হাফেজা বেগম নিজের বকর বকর চালাচ্ছেন আর ওইদিকে এরিস এরিতার হাত মশরামশরি করে ধরে নোজপিনের উপর নিজের অধর ছোঁয়ালো। এরিতা প্রথমে গাইগুই করলেও এখন একদম টাসু হয়ে দাঁড়িয়ে। এরিস কপালে ছুঁয়ে দিল প্রথম হালাল স্পর্শ। এরিতা চোখ বন্ধ করে দ্রুত শ্বাস নিচ্ছে দেখে এরিস বলল, প্রাকৃতিক ইনহেলার লাগবে তোর, বুঝতে পারছি। কাম টু মি, আই ক্যান গিভস ইউ লটস অফ অক্সিজেন। এরিতা ফট করে চোখ মেলে দেখে এরিস খুব কাছাকাছি। চোখ স্থির তার ঠোঁটের দিকে আর মুখে মুচকি হাসি। দাদি বলে ডেকে উঠল। আমি কিছু দেখি না, আমি যদিও এই রুমে নাই। হাত ছাড়িয়ে আবার চলে যেতে ধরলে এরিস বলল, তোর জিনিসপত্র সব নিয়ে যা। এরিতা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। হাফেজা বেগম লাগেজ এগিয়ে দিল।
এগুলা তোর, আমার না। প্রথম দিনেই রিশ দাদু ভাই সব আমার কাছে রাখছে। নিয়ে যা এখন। এরিতা মেলে দেখলো একটা লাল বেনারসি, একটা অফ হোয়াইট জামদানি, দুটা তাঁতের শাড়ি, কয়েকটা থ্রি পিস, বড় জুয়েলারির বক্স ভর্তি ফুল সেট গোল্ড জুয়েলারি, দুটা পার্স, অনেকগুলো কসমেটিক, মেয়েদের যা যা লাগে। ধপ করে লাকেজ বন্ধ করে বলল, দাদি, এইগুলো তো একদম বিয়ের বাজার লাগছে। আমি নিয়ে কি করব? মাথা খারাপ তোমার? এরিস এগিয়ে এসে বলল, এভরিথিং ওয়াজ bought with your husband's heart and money. You should be accepted with pride. ইওর হাজব্যান্ড কথাটা মস্তিষ্কের নিউরনে একটা ধাক্কা লাগলো যেন। মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে থাকলো কয়েক পলক এরিতা এরিসের দিকে। তার হাজব্যান্ড হঠাৎ মনে হলো সর্বসম্মুখে যেদিন বলতে পারবে বউ, সেদিন সে সব গর্বের সহিত গ্রহণ করবে। আম্মুকে কি বলবো? এগুলো দাদির কাছেই থাক আপাতত। মাথা নিচু করে বলল এরিতা। রিশ দাদু ভাই কিন্তু সব প্ল্যান করেই আসছিল, এইবার তার বিয়ের বাজার করেই আনছে। অথচ তুই খুব তো গাল ফুলাইছিলি। হ্যাঁ রে স্বর্ণ, জামদানিটা আজ রাতে পরিস তো একটু। বিয়ে লাগছে তো আমার, শাড়ি পরবো। বলে জিভে কামড় দিয়ে ধরল। নিজের কথায় নিজেই ব্যাকুল হয়ে গেল এরিতা। এরিস হেসে বের হয়ে গেল রুম থেকে। হাফেজা বেগম হু হু করে হেসে দিলেন। আচ্ছা দাদি, আব্বু আর জেঠু আগে থেকেই জানতো সব? হ, এরিস দাদু ভাই 3 বছর আগে বড় জ্ঞানের অফিসে জয়েন করার জন্য শর্ত দিছিল। এটা নিজের একটা অফিস দাঁড় করাইতে চাইছিল, কিন্তু রাজু রাজি হয় নাই। 3 বছর আগেই রাজু রায়হানের প্রস্তাব দিছে। সবই ঠিকঠাক আগাইছিল। মাঝখান থেকে সাফানা গাফা আর তোর মামাতো ভাই ঝামেলা পাকাইয়া ফেললো। এরিসের ইচ্ছে ছিল সবাইকে ম্যানেজ করে আনুষ্ঠানিকভাবে বিয়ে করার। যাই হোক, ভাগ্য আসলে। তাছাড়া চোখের সামনে এত ডাগর দেখা দাদু ভাইয়েরা তর সইতাছে না। হাজার হলেও জোয়ান পোলা। বলে ফিক করে হেসে দিলেন বৃদ্ধা। যত বাজে কথা তোমার আর তোমার দামরা নাতি। বলে চলে গেল এরিতাও। রাতে খেতে নেমেছে সবাই। কাচুমাচু করে এরিতা এলো সবার পরে। বানুকে রেস্টে রেখে আয়শা আর মিতা আক্তার প্রথমে সার্ভ করছিল। রোদেশি তাদেরকে বসিয়ে দিয়ে বলল আজ সে সার্ভ করবে। রোদেশি এরিতার প্লেটে ভাত দিতে গিয়ে বলল, মাশাল্লাহ দিতু, নোসপিনে তো তোমাকে একদম নতুন বউ লাগছে। সবার নজর এবার এরিতার দিকে। এরিস একবার তাকিয়ে আবার নিজ প্লেটে ফিরল। এরিতার মনে হচ্ছে এখনই কেউ বলবে লাইট ক্যামেরা অ্যাকশন, আপনি অভিনয় শুরু করুন। অস্বস্তিতে মাথা আরও নিচু করে ফেলল। তোর সব নোসপিন তো আমার কাছে, এটা কোথায় পেলি দিতু? আয়শা গোয়েন্দার নজরে তাকালো। আমি এনে দিচ্ছি আজ। রায়হান বলল। অপরদিকে একসাথে হাফেজা বেগমও বলে ফেলছে, আমি দিছি। ওর দাদু কিনে দিছিল আমারে, হেইডাই দিছি। এরিতার শুকনো কাশি শুরু হলো। এজাজ মিটমিটি হাসছে। এরিস এই দুনিয়ায় নেই, সে খাদ্য গ্রহণে ব্যস্ত। হ্যাঁ, সব কিছু তো আপুকেই দিবা। আমি যে একজন আছি সেটা তোমার মনেই থাকে না আব্বু। 7 দিন থেকে বলছে আমার টিকিট ব্যাগটা আনলাকি হয়ে গেছে, নতুন এনে দিয়েছো? আয়শা এফাসকে একটা ধমক দিল, তারপর বলল, আগের একটাও পড়ে না, আবার কেন এনেছো? আম্মা, আপনারগুলা তো গোল্ডের, এটা তো ডায়মন্ড মনে হচ্ছে। রোদেশি বলল, হ্যাঁ, এটা বেশ উজ্জ্বল, বেশ এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। ভাইয়া, এটা কত পেমেন্টের? আমিও একটা নিব, বেশ সুন্দর। রায়হান পড়ল বিপদে। জীবনেও এসব কিনে নাই, কি সব পয়েন্ট জিজ্ঞাসা করলো। এখন কি করবে? আর চোখে এরিসের দিকে তাকালো। এরিসে পানি খাওয়ার বাহানায় গ্লাস ধরার সময় তর্জনী আঙ্গুল উঁচু করে দেখালো। রায়হান বলল, এক। ওয়াও, 1 ক্যারেটের? হ্যাঁ, মহিলা মানুষের এই এক স্বভাব, কিছু দেখলেই নেব করবে। রোদ তোমার না আছে? রাসেল খেকিয়ে উঠল। পুরো ব্যাপারটা মিতা আক্তার পর্যবেক্ষণ করলেন। এডিসের দিকে তাকিয়ে দেখলেন লক্ষ্মীমন্ত ছেলের মতো এক মনে খেয়ে যাচ্ছে, কিন্তু এরিতার দিকে তাকিয়ে মনে হলো খুবই লজ্জা পাচ্ছে মেয়েটা। আয়শাও খেয়াল করলো এরিতা কেমন চুপচাপ খাচ্ছে। একটা কথা তো দূর, প্রশ্নের উত্তর পর্যন্ত দিল না। আয়শা হাফেজা বেগমের রুমে নক করলেন। তিনি ভেতরে ঢুকতে বললেন। আয়শা পান খাওয়ার বাহানায় খাটে বসলো।
পানের বাটি থেকে পান সুপারি সাজাতে শুরু করলো। কি কই বা হেইরা কও, তুমি আমার কাছে পান খাইতে আসো নাই, হেইরা তোমার মুখ দেখাই বুঝছি। আম্মা, আপনার সাথে কিছু দরকারি কথা বলতে চাই। যদি উত্তেজিত না হন, ঠান্ডা মাথায় শুনেন, তাহলেই বলবো। বলো। দিদু এই বাড়িতে সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসে, আর মানে ওকে আমি মা হয়ে যা দিতে পারিনি, আপনি সেটা দিয়েছেন। ও আমাকে বলতো, আম্মু জানো, দাদির শরীরে মামা গন্ধ আছে, কিন্তু তোমার শরীরে নাই কেন? আমি বেশি শাসন করতে গিয়ে মা হয়ে উঠতে পারিনি, কিন্তু নিজের সন্তানের সর্বোচ্চ ভালো চাই। আর মেয়ের মনের কথা সবার আগে একজন মাই নিজে ধরতে পারে। এদিতা এরিসের ওপর দুর্বল না, শুধু আমার মনে হয় ও অনেক গভীরে আছে নিজের অনুভূতির। কিন্তু ভাবির নিজের সন্তান নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা আছে। ওনার কাছে আমার মেয়ে যোগ্য না। ভাবি যদি না মেনে নেন, এরিসও আগাবে না আমি জানি, কারণ এরিস ভাবির কথার অবাধ্য হওয়ার ছেলে না। তাই আমি চাই না এদিতা মিথ্যা অনুভূতি বহন করুক। আজকে আমার মেয়েটার কত পরিবর্তন হয়েছে সেটা লক্ষ্য করেছেন? ও এত চুপচাপ কখনো থাকতে পারে? আপনি যদি ওকে আর ওইসব গল্প না শোনান, আর বোঝান যে যা হওয়ার হয়ে গেছে, সামনে ঠিক পথে যেন চলে। আমার চিন্তাটা কোথায় বুঝতে পেরেছেন আম্মা? বুঝছি। একটা কথা কও রিশ দাদুরে, কি তোমার পছন্দ না? অপছন্দের কোনো কারণ আছে কি? নিজের হাতে বড় করেছি আমার সন্তান। ঋষভ বাবু আর এজাজের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। তাহলে তোমার চিন্তার কারণ নাই মেজে বউ। এদিতা অনেক বুঝদার মাইয়া, আমাদের কথার অবাধ্য হবে না কখনো। আজকে আমার সাথে শুইতে পাঠাইয়া দাও, যা বুঝানোর বুঝাইবো। ঠিক আছে বলে আয়শা চলে গেল। হাফেজা বেগমের মুখে হাসি ফুটল। ঘণ্টাখানেক পর রান্নাঘরের কাজ শেষ করে আয়শা এরিতার রুমে গেল। এরিতা বারান্দায় বসেছিল ঝিম মেরে। আয়শা কখন পেছনে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়ালই নেই। আয়শার কাঁধে হাত দেওয়ায় চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। আয়শাকে দেখে বুকে ফু দিল এরিতা। আজ আমার সাথে ঘুমাতে চা। ওনার সাথে ইদানিং নাকি থাকিস না, কি যেন দরকার বলল আমাকে, তোকে যেন ডেকে দেই। এফাজকে আমি নিয়ে যাচ্ছি আমার সাথে। এরিতার রুমে গিয়ে নিজের বালিশ বুকে জড়িয়ে রওনা দিল হাফেজা বেগমের রুমের দিকে। নিজের বালিশ ছাড়া তার ঘুম হয় না। সিঁড়ি বেয়ে নেমে রুমে ঢুকে গেল। একই লাইট চেঞ্জ করতে নাকি? এই ব্লু কালার ড্রিম লাইট আগে তো ছিল না। অন্য লাইটে সুইচ অন করেও কাজ হলো না, শুধু একটা লাইটই অফ অন হলো। শেষে সেটা অন করে বিছানায় গেল। এই গরমে এমন কাঁথা মুড়িয়ে শুয়ে আছো কেন দাদি, শরীর খারাপ? বলে হাতের বালিশ বিছানায় রেখে হাত বাড়াবে, তখনই বাহির থেকে দরজা খট করে কেউ আটকে দিল। এরিতা প্রথমে চমকে গেলেও ওই দিকে পাত্তা দিল না। আবার হাত বাড়িয়ে সেই দেখতে যাবে, অমনি কাঁথা উল্টিয়ে এরিসে বের হয়ে সেই কাঁথায় এরিতাকে মুড়িয়ে বিছানায় ফেলে নিজে আধশোয়া হয়ে এরিতার উপরে ঝুঁকে গেল। এই পুরো ব্যাপারটায় এত দ্রুত হয়েছে যে এরিতা ভয় কিংবা অবাক হওয়ার সময়টুকু যেন পেল না। এরিতার বিধ্বস্ত চোখের দিকে তাকিয়ে বলল, হিসাব মতে আজ আমাদের বাসর। চোখ হচ্ছে মানব জীবনের জানালা। আবেগ, অবহেলা, প্রণয় সকল চন্দ্রবিন্দু উৎপন্ন হয় এখানেই। কবি সাহিত্যকদের কাছে চোখের বিশ্লেষণের শেষ নেই। চেহারার মাধুর্য বাড়িয়ে দেয় এই নেত্র দুটো। ইতিহাসবিদদের কাছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখের অধিকারী ছিল রানী ক্লিপটেস্ট। হুমায়ুন আহমেদের কাছে সবচেয়ে বেশি সুন্দর ছিল সম্রাট কোনালের চোখ। কিন্তু এরিসের কাছে সবচেয়ে মোহনীয় আর আকর্ষণীয় চোখ লাগছে এরিতারগুলো। স্বচ্ছ দিঘির মতো সাদার মাঝে টলটলে কালো মণি, বাঁকানো নেত্রপল্লক। পৃথিবীতে এমন চমৎকার ঘোর লাগা জিনিস থাকতে মানুষ কেন নেশা করে? এরিসের কবি হতে ইচ্ছে করছে, লিখে ফেলতে মন চাচ্ছে 101 পদ্য, যেটাতে রচিত হবে শুধু প্রেয়সীর চক্ষু বন্দনা। চোখের নেশায় পড়ে এরিস পারিপার্শ্বিক সব ভুলে ডুব দিল সেই স্বচ্ছ জলের দিঘির পাশে ফোটা পদ্ম। হালালের তকমা পেয়ে কোনো পুরুষ নিজেকে আটকায়। গল্প, উপন্যাস আর নাটক, সিনেমায় এমন সাধু সন্ন্যাসীরা দেখা গেল বাস্তবে বিরল। পুরুষের মাঝে সেই সিস্টেম সৃষ্টিকর্তা দেয়নি। বৈধ নারী পাশে রেখে নিজেকে আটকাবে, কখনোই না।
এরিস তো আগে আগে না, সময় জ্ঞান ভুলে শোষণ চলতেই থাকলো। এদিকে অনজ্ঞিত এরিতা অক্সিজেন সাপ্লাই বন্ধ হওয়ার জোগাড় শেষে বাধ্য হয়েই নিজের নখের সাহায্য নিল, গেথে দিল এরিসের ঘাড়ে। খামচির আঘাতে ধরণীতে ফিরল এরিস, ছেড়ে দিল এরিতার পুষ্প পল্লবের মতো অধর, যেটা এতক্ষণে রক্তবর্ণ ধারণ করেছে। ছাড়া পেয়ে এরিতা জোরে টেনে শ্বাস নিল, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো এরিসের দিকে, কিন্তু সেই বান্দা কথায় হারিয়ে গেছে আল্লাহ মালুম। এখনও এরিতার উপর আতশোয়া হয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। রিস ভাই আমাকে মেরে ফেলতে চাচ্ছ তাই না? এই তুমি আমার দেনমোহর দিয়েছো, বাসর করতে আসছো? হ্যাঁ আল্লাহ, আমি ভর্তা হয়ে গেলাম, সরো তো। এরিতা হাঁপাতে হাঁপাতে বলল। ধক করে পাশে শুয়ে পড়ল এরিস। এখন থেকে একটা রুলস মনে রাখবি, দিনে ভাইয়া হলেও রাতে সাইয়া মানে বর, আর এমন মুহূর্তে ভাইয়া ডাকলে 100টা চুমু জরিমানা। নে এবার টপাটপ 100 চুমু দে, কুইক। ওই হ্যালো, রুলস হলে দুজনের ক্ষেত্রে সমান সমান প্রোটোকল হবে। আমিও দিনে বোন হলে রাতে বউ, আর এমন মুহূর্তে তুই করে বললে 100টা চুমু। যেহেতু জরিমানা হয়েছে তাই দুজনকেই দিতে হবে। সো আজকে তোমার 100 আমার 100, কাটাকাটি। আচ্ছা ধরিবাজ মেয়ে তো তুই, সাথে গাধিও চুমু। আর ভালোবাসার ক্ষেত্রে কোনো কাটাকাটি নাই, এগুলা লাইভ দিয়ে শোধবোধ করতে হয়। ডু ইট, হারি আপ। এক লাফে বিছানা থেকে উঠে দরজার দিকে দৌড় দিয়ে থেমে গেল এরিতা। বাহির থেকে বুড়ি দরজা বন্ধ করে দিয়েছে, এখন চিল্লালেও তো কেলেঙ্কারি হয়ে যাবে। পাশের রুমে চাচুরা আছে, ঘুরে বিছানার দিকে তাকালো। এরিস নবাবী স্টাইলে মাথার নিচে হাত দিয়ে পায়ের উপর ঠ্যাং দিয়ে শুয়ে আছে। ভাবখানা এমন ফিরতে হবে এখানেই। হঠাৎ এরিতার কিছুক্ষণ আগের কথা মনে পড়ে লজ্জায় লাগা শুরু করলো। হাত আপনা আপনি ঠোঁটে চলে গেল, হাত দিয়ে ছুঁয়ে দিল কঞ্চিত ফুলে ওঠা ঠোঁটে। মেরুদণ্ডে শীতল শিহরণ বয়ে গেল যেন। এ কেমন অনুভূতি, শরীরের ঝিমঝিম বাড়ছে যেন। মস্তিষ্কে মনে হচ্ছে ইটের ভাটা ফিট করা হয়েছে, কেননা কান দিয়ে ধোয়া বের হচ্ছে। হঠাৎ খুব কাছ থেকে শুনতে পেল, আমার স্বর্ণলতার মতো বউ। শব্দের উৎসের দিকে তাকিয়ে বুঝতে পারে এরিসের বুক এরিতার পিঠে ঠেকেছে, মুখ একদম কানের কাছে। তাই এরিসের গরম অস্বস্তির নিঃশ্বাস পড়ছে এরিতার কানে। নিজেকে সামলিয়ে এরিতা বলল, আই এম নট রেডি। ইটস রিয়েলি হার্ড ফর মি টু হোল্ড মাই সেলফ কন্ট্রোল। ফট করে এরিতার নিজের ফর্মে ফিরে এলো। এই অসভ্য পুরুষ, দূরে থাকুন। আগে দেনমোহর দেবেন, তারপর বাকি সব। দেন কুইক। তুই আর চাচ্চু যে এত বড় ব্যবসায়ী সেটা তো আগে জানতাম না। তোর বাপ 20 লাখ টাকা দেনমোহর বেঁধেছে কি আরেকটা শোরুম খুলবে এই জন্য? 20 লাখ টাকা পরে তুই চাইলে 20 লাখ চুমু দিতে পারি। বলে দু হাত বাড়িয়ে এরিতার দিকে এগিয়ে দিল। এরিতা এক লাফে বিছানায় উঠে গেছে। এরিসব ওর পেছনে লাফ দিয়ে উঠেছে, একটা বালিশ নিয়ে ছুঁড়ে মারল এরিসের দিকে। এরিস সেটা ক্যাচ ধরল। ভালোই ভালোই কাছে ডাকছি, শুনতে পাচ্ছিস না? বিয়ের সময় এমন ভ্যা ভ্যা করে কেঁদে কি প্রমাণ করতে চেয়েছিলি? শাস্তি তো আজ তোকে দিতেই হবে, দাঁড়া। বলে এরিতাকে হাত বাড়িয়ে টেনে নিয়ে জড়িয়ে ধরল। অমনি ব্যালেন্স হারিয়ে দুজনেই খাটের উপর ধপ করে পড়ে গেল। বিকট আওয়াজে কটমট শব্দ হলো, তারপর ধপাস করে খাটের মাঝ বরাবর ভেঙে পড়ল। এরিসের উপর এরিতা তেমন অবস্থায় দুজন সহ খাট মেঝেতে ঠেকেছে। খাটের ভাঙ্গা কাঠ দিয়ে এরিসের পিঠে বেশ জোরে সরেই লেগেছে, তবু মুখ দিয়ে টু শব্দ করলো না। সেই পড়া অবস্থায় দুজনেই দম ফাটা হাসিতে ভেঙে পড়ল। আহ, তাদের দাদির স্মৃতিময় খাটটা। ভোরের আলো ফোটার আগেই দরজা খুলে গেল। অল্প শব্দেই এরিস চোখ মেলে তাকালো। কিছুক্ষণ আগেই তারা ঘুমিয়েছে। পাশে তাকিয়ে দেখলো এরিতা তার বিখ্যাত ডিম্পল ঠোঁট জোড়া খুলে ঘুমাচ্ছে। রাতে বেশ টর্চার গেছে, তাই ফুলো ঠোঁট আরো ফুলে গেছে। এরিসের বাঁ হাতের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। এরিস হাতে কোনো সাড়া পাচ্ছে না। অনেকক্ষণ একইভাবে থাকায় রক্ত চলাচল কমে গেছে, তাই অবশ অবশ লাগছে। আস্তে করে এরিতার মাথা উঁচু করে ধরে হাত সরিয়ে আনলো।
বসে হাতে মাসাজ করে দরজার দিকে তাকালো। না, কেউ ভেতরে আসেনি। পুরো এমবেসিং ব্যাপার হতো। বাহির থেকে শব্দ এলো তখন। স্বর্ণ, এই স্বর্ণ ওঠ, সকাল হইয়া গেছে। ভেতরে আসো দাদি। এরিস মৃদু স্বরে ডাকলো। হাফেজা বেগম ভেতরে ঢুকেই আটকে উঠল। খাট ভাঙা, ফ্লোরে বিছানা করা, এরিতা সেখানে ঘুমে কাদা। হাই হাই করে খাটের কাছে গেলেন হাফেজা বেগম। হাই আল্লাহ, আমার স্বামীর খাটটা তুই ভাঙতে পারলে দাদু ভাই? বলে থমকে দাঁড়ালেন বৃদ্ধা। তারপর এরিতার দিকে ঝুঁকে বলল, আল্লাহ, স্বর্ণরে কি করছিস দাদু ভাই? বেঁচে আছে তো? একটু রয়ে সয়ে আগাবি না, বাচ্চা মাইয়া। আল্লাহ, আমারই ভুল হয়েছে। তোর সান্ডা মান্ডা পিন্ডার বাতাস লাগলেই তোর স্বর্ণ হাওয়া হইয়া যাইব। হাই হাই, কি ভুল করলাম। এরিস এবার লজ্জা পেল। এত হুড়োহুড়ি করা উচিত হয়নি, কিন্তু কি করবে? এরিতার কাছে গেলেই সে যে তার হারানো সত্তা ফিরে পায়। একদম প্রাণ খোলা আচরণগুলো টেনে বের করে এই মেয়ে। অনুভূতি তো স্বর্ণের কাছে লাগাম ছাড়া ঘোড়ার মতো, যার চাবুক আবিষ্কার হয়নি এখনো। কোনো রকম মুখ লুকিয়ে আস্তে করে উত্তর দিল, ওই রকম কিছু না দাদি, ভুল বোঝো না। তোমার নাতনি লম্পচম্প করে খাট ভেঙেছে, আমি কিছু করিনি। বলে ফটাফট বের হয়ে গেল এরিস। কিছু না করতে এই পোলা খাট ভাঙে, কিছু করলে না জানি সাত ভাঙ্গা পড়বো। কথায় আসে না, জাতের ধারা কুজাতের বাড়া। বলে বিড়বিড় করে এরিতাকে আলতো ধাক্কা দিল। ক্লাস শেষে এরিতা আর শুভেচ্ছা বের হলো। কলেজ গেট থেকে কিছুটা দূরে একটা দোকানে ভালো সিঙ্গারা সমোসা বানায়। উদ্দেশ্য সেটা খাবে, তাই সেদিকে রওনা দিল। তাহলে আমাদের ঋত্বিক রোশন এখন বিবাহিত মহিলা, আমাকে দাওয়াত না দিয়ে আমার ক্রাশকে বিয়ে করে ফেললি? চল হাট, তোর ক্রাশকে তুই নে। বেটা ওপরে জেন্টলম্যান হলেও তলে তলে টেম্পো চালায়। ওয়েট দিতু, তোর ঠোঁটে কি হয়েছে? এমন ফোলা আছে কেন? চোখ লুকিয়ে এরিতা কথা ঘুরালো। আমার ঠোঁট তো জন্মগত ফোলা। দিতু, তুই বাসরও সেরে ফেলেছিস? হাই আল্লাহ, আমার বান্ধবী এত ফাস্ট কেন? মাথায় একটা গাঁটটি মারলো এরিতা। চুপ কুত্তি, আল্লাহ কি তোকে মাইকের মাটি দিয়ে বানাইছে? শুভ গলা না, যেন জীবন্ত মাইক। সত্যি বল, তুই এমন ব্লাশ করছিস কেন? তোর অত সস্তা নাকি বাসর? তবে অল্পের ওপর দিয়ে গেছে। দাদি নাতি মিলে ছলা কলা করেছে। আমিও কি কম জানি নাকি? ওরা চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। বলে গর্ভের হাসি দিল। খুলে বল, আমারও জানা দরকার। আফটার অল সামনে এই সিচুয়েশনে আমিও পড়ব, আমিও পাতায় পাতায় চলতে চাই। এরিতা হাত বাড়িয়ে শুভেচ্ছার গলা জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে বলল কালকের রাতের ঘটনা। দরজা ধরে অনেকক্ষণ টানাটানি করার পর এরিসে বুঝলো আজ এখানেই রাত কাটাতে হবে। এরিতাকে বলল, ফ্লোরে শুতে হবে। এরিতা কথা মতো তোষক আর বেডশিট নামিয়ে নিচে বিছানা করে ফেলল। বাহ, স্বামীর সাথে থাকার অনেক তাড়া তোর স্বর্ণ। তারা নেই, 15 বছরের পুরাতন জামাই, অত ফিলিংস আসে না। এরিসে ঝড়ের বেগে এরিতার কোমর চেপে ধরে নিজের বুকে টেনে নিল। এইবার বল, ফিলিংস আছে না নাই? এরিতার সারা শরীরের মাঝে কোমরের সাইডে সুরসুরি বেশি, তাই এঁকে বেঁকে যাচ্ছিল বারবার। বাইম মাছের মতো এমন তিরিং বিরিং করলেও ছাড়া পাবি না। আমি আমার অধিকার আদায় করে নিতে পারি, ইভেন টু দ্য লাস্ট ফার্দিং। এরিসের অবাধ্য হাতের ছোঁয়াতে লাজুকলতার মতো এরিতা কুপকাত। হাত সীমানা পরিসীমা পার করে বিপদ সীমানার তার প্রান্তে। হাত আর মুখ একসাথে চলছে। এরিতার কাচুমাচু করা দেখে এরিসে মৃদু ধমক দিল। ডোন্ট মুভ স্বর্ণ। তখন এরিতা আস্তে করে বলছে, ভাই আমি অসুস্থ, মানে মেয়েলি ব্যাপার। এরিস ফট করে উঠে বসে জিজ্ঞেস করলো, সরি, আগে বলবি না? শরীর ঠিক আছে? ডাজ ইট হার্ট ইন ইয়োর প্লাসেন্টা? এই বেটা দেখি সবই জানে, কত অভিজ্ঞতা। শালা বিদেশি মুলার, নিশ্চিত হাটে ঘাটে গার্লফ্রেন্ড ছিল। মনে মনে বলল, মাথা দিয়ে না করলো। ব্লাডি প্লাসেন্টা, মাই ফার্স্ট নাইট ওয়াজ রুইন্ড। এই পর্যায়ে এরিতা হা হা করে হেসে দিল। এত কিছু কেমনে জানো মেয়েদের বিষয়ে? খুব অভিজ্ঞতা। এগুলা ইংল্যান্ডে প্রাইমারি লেভেলেই শেখানো হয়। দিস ইজ নাথিং শেমফুল। বাকি রাত দুজনেই গল্প করে কাটিয়েছে তারা। এত দিনের জমানো কথার জন্য এক রাত কিছুই না। সময় কখন বেয়ে গেছে টেরি পায়নি কেউ। ভোরের কিছুটা আগে এরিতা গল্পের মাঝেই ঘুমিয়ে গেছে। বাহ, এই আইডিয়াটা জোস তো, থ্যাংক ইউ তোকে। ওয়েলকাম।
বলে দোকানে ঢুকেই দুজনই একটা একটা করে সিঙ্গারা আর সমোসা নিল, কিন্তু অর্ধেক না খেয়েই রাস্তার গ্যাঞ্জামের জন্য প্লেট রেখে শুভেচ্ছা বের হয়ে গেল। ঝগড়া মারামারি এসবের শুভেচ্ছার বরাবরই আগ্রহ। পাশের বাসার ঝগড়া লাগলে সে পারলে পপকর্ন নিয়ে বসে পড়ে ঝগড়া দেখতে। শুভেচ্ছার জন্য এরিতাও পেছনে পেছনে আসলো। দুটা হাঙ্কি পাঙ্কি ছেলে একজন মধ্যবয়সী ভ্যানওয়ালার কলার ধরে মারবে এমন ভাব করছে। ভ্যানওয়ালারও সমান তালে গালাগালি শুরু করেছে। সে তার হাত দেখাচ্ছে যেখানে লম্বা করে কেটে গেছে আর তা থেকে রক্ত ঝরছে। একটা ব্লু হোয়াইট এক্সাইট গাড়ি আড়াআড়িভাবে রাস্তায় দাঁড় করানো, তাই পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। গাড়িটা এই হাঙ্কি পাঙ্কি ছেলেদের মাঝে কারো বোঝা গেল, কারণ গাড়ির দরজায় ভ্যানের থাকা রড দিয়ে ক্যাচ পড়েছে। সেটা নিয়েই মূলত ঝামেলা চলছে। কথা কাটাকাটির এক পর্যায়ে একটা ছেলে লোকটাকে প্রহার করে বসলো। ব্যাস, এরিতার মেজাজ খারাপ হয়ে গেল। আরেকটা মারবে এমন সময় সে গিয়ে ছেলেটার হাত ধরল।